প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বিজিএমের প্রাক্তন সভাপতি মিস্টার আব্দুল সালাম মুর্শিদি এবং প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মিস্টার মাজিদুর রহমান। মিস্টার সালাম মুর্শিদি, মিস্টার মাজিদুর রহমান, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই মিস্টার সালাম মুর্শিদি, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিমুখী শিল্প হিসাবে এটি প্রতিষ্ঠিত এখন, কিন্তু আমাদের যদি রপ্তানি বাণিজ্যের কথা চিন্তা করা হয় তাহলে কিভাবে এই শিল্পের উত্তরণ হয়েছিল? এই শিল্পটার যাত্রা শুরু হয় অ্যাকচুয়ালি লেট 70s আর্লি 80s। আমরা যদি হিস্ট্রিটা দেখি তাহলে দেখা যাবে ওই সময় মুষ্টিমেয় 2-3-4টি ফ্যাক্টরি ছিল, প্যারিস, জুয়েল, বন্ড, তারপরে আমাদের রিয়াজ গার্মেন্টস। আমার আমার তখন আমি যখন খেলোয়াড়, আমার মনে আছে ভদ্রলোক মারা দেশ গেছেন। বিখ্যাত খেলোয়াড়। হ্যাঁ, আমার মনে আছে যে হুমায়ুন ভাই আমাদের প্যারিস গার্মেন্টস, উনি আমাদের ক্লাবের অফিসিয়াল ছিলেন। আমি দেখেছি ওনারা, আমরা ওই সময় $12,000 দিয়ে কিন্তু আমাদের এই সেক্টরের যাত্রা শুরুটা তখন একটা অপ্রচলিত, বা আমাদের দেশ থেকে গার্মেন্টস যাবে বা গার্মেন্টস তৈরি হবে, এটা নিয়ে কিন্তু কখনো কেউ এইভাবে ভাবে নাই। তো যাই হোক, আর এই সেক্টরটা কিন্তু খুব যে আমরা খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কেউ শুরু করেছি, নট দ্যাট। আমি হয়তো কারোটা দেখেছি, দেখে শুরু করেছি, আরেকজনেরটা, এইভাবেই কিন্তু আমাদের যাত্রা শুরু। এই সেক্টরটা কিন্তু শুধু রিপ্রেজেন্ট, মানে আমরা যদি দেখি গত অর্থ বছরের প্রায় ক্লোজ টু ওভার $20 বিলিয়ন। সো আমরা হয়তো বা কত ভ্যালু এডিশন করছি সেটা বড় কথা না, আমরা মনে করছি আমাদের এটার গভীরতা অনেক বেশি। সেই ক্ষেত্রে এই সেক্টরের কিন্তু আরও সম্ভাবনা আছে এবং সামনে চ্যালেঞ্জও আছে, সম্ভাবনা আছে। সে সময় পাট ছিল আমাদের প্রধান রপ্তানি, চা। সেখান থেকে যে উত্তরণটা, এই ব্যাপারে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কাজ করছে। হ্যাঁ, আমরা অবশ্যই রপ্তানিমুখী শিল্প নিয়ে তো আমাদের কাজ। তবে আমাদের এই দেশের ঐতিহ্য এবং শিল্প যদি আমরা বলি তাহলে পাট দিয়েই আমাদের শুরু, চা এবং পাট। তারপরে হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন লেদার এসছে, মাছ আছে, এরপর আরও অনেক সেক্টর, আইটি আছে। তারপরে আমি মনে করি রিসেন্টলি আমি মনে করবো যে শিপ বিল্ডিং আসছে, তারপরে সিরামিক, ফার্মাসিউটিক্যালস। আমাদের দেশ থেকে কিন্তু অলমোস্ট রেগুলার বেসিসে ওভার 50টির বেশি কিন্তু পণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকে রেগুলার। সেই ক্ষেত্রে এর মধ্যে মনে করেন যারা ভালো করছে, কিছু সম্ভাবনা আছে। যেমন আমি মনে করি যে আমাদের যে সেক্টরগুলোতে আসলে এই মুহূর্তে সরকারকে বা এই সেক্টর যদি একসাথে কাজ করে তাহলে আরও ভালো করবে। অর্থাৎ পাট একসময় সোনালি ছিল, আবার হঠাৎ করে কিছুদিন চলে গেল, আবার আমি মনে করি পাটের একটা বিশাল সম্ভাবনা আবার এসেছে, সেটি ধরে রাখা। চা আমাদের আছে, এছাড়া আইটি, শিপ বিল্ডিং, সিরামিক, এই খাতগুলো কিন্তু আরও ভালো করতে পারে। আইটির কিন্তু কোনো লিমিট নাই। আমরা যদি এখন এই মুহূর্তে যদি টেক্সটাইল এবং ক্লথিং সেক্টর বলি, তাহলে আমরা দেখব যে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোকে যদি আমরা দেখি, যাদের আজকে উন্নয়নের পিছনে কাদের কী কারণ, জাপানের কথা যদি বলি, কোরিয়া বলেন, ইউরোপে আপনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, যে কোনো জার্মানি, সব দেশেরই কিন্তু টেক্সটাইল অ্যান্ড ক্লথিং ফাউন্ডেশন ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য। আমরা কিন্তু এসছি। বাট এইখান থেকে আমাদেরকে যদি মনে করেন অন্য সেক্টরে, আমরা মনে করি যে উত্তরণ যেতে হয়, তাহলে এই সেক্টরও তো আছেই, তাহলে অন্য সেক্টরগুলোকেও কিন্তু পলিসি সাপোর্ট দিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব। মিস্টার মাজেদ, আপনি একজন বিশিষ্ট ব্যাংকার, আপনার কাছ থেকে আসলে আমরা শুনতে চাই যে গার্মেন্টস শিল্প, যেহেতু আমরা আরএমজি নিয়েই প্রধানত আলোচনা করি, এই শিল্পে অর্থনীতিতে আসলে ভূমিকাটা আমরা অনেকেই আসলে বুঝতে পারি না। আপনার দৃষ্টিতে এই ভূমিকার সম্বন্ধে আমরা শুনতে চাই। আমি সালাম মুর্শিদি সাহেবের কথার সুর ধরে আরেকটু পেছন ফিরে তাকাতে চাই। আমি তখন আমার মাত্র ক্যারিয়ার শুরু করেছি 1981। তখন আমি চিটাগংয়ে ছিলাম। তখন হঠাৎ করে একটা শ্রীলঙ্কান গার্মেন্টস কোম্পানি আসলো। তো তখন আমরা চায়ের ব্যবসা করছি, একদম রমরমা ব্যবসা, চায়ের এক্সপোর্ট হচ্ছে। তো গার্মেন্টস যখন আসলো তখন ওদের সঙ্গে দেখা হয়, ক্লাবে দেখা হচ্ছে, বাইরে দেখা হচ্ছে, আমাদের কাছ থেকে ব্যাংকিং ফ্যাসিলিটিস নিচ্ছে। তখন আমার কাছে অবাক মনে হতো, এটা কি কোনো ব্যবসা হলো নাকি? ইভেন সিরামিক্সও আমি দেখেছি আমার বন্ধুরা যখন জাহাজে করে শ্রীলঙ্কা কলম্বো বন্দরে গেছে, হয়তো একটা ডিনার সেট নিয়ে এসছে। তো বাংলাদেশে আবার সিরামিক্সে কি ব্যবসা হতে পারে?
তো সেই প্রসঙ্গ ধরে আমি বলতে পারি যে পাটের ব্যবসাটা কিন্তু আনফরচুনেটলি আমাদের স্বাধীনতা উত্তরকালেই অনেকটা বন্ধ হয়ে গেছে। তারপরে এক্সপোর্টের দিক থেকে আপনি যে কথাটা বলছিলেন, এক্সপোর্ট কিন্তু ওই জায়গাটা দখল করে নিয়েছে প্রথমেই। চায়ের পরপরই প্রথমে গার্মেন্টস আসে এবং গার্মেন্টসের পরে আরও অনেক এসছে, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ম্যান পাওয়ার এক্সপোর্টটা। জি তো সেই দিক থেকে আমি বলবো বাংলাদেশের যে রপ্তানির সম্ভাবনা প্রচুর, এবং এক্সপোর্ট আর্নিংস আমাদের শুধু আরএমজি কেন, আরও অন্যান্য সেক্টরেও আছে। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সালাম মুর্শিদি সাহেব এই ব্যাপারে definitely আমার সঙ্গে agree করবেন। আমরা বাট আমাদের অনুষ্ঠানে যেহেতু আমরা আরএমজি, আমি এবং আপনি বিজিএমএরও সাবেক সফল সভাপতি, আপনার কাছ থেকে আমাদের প্রশ্ন যে গার্মেন্টসের যে বর্তমানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি আফটার রানা প্লাজা, অনেক আমরা সবাই জানি, আপনি কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে দেখছেন? অ্যাকচুয়ালি দুটো ইনসিডেন্ট, অ্যাকচুয়ালি তাজরিন এবং রানা, এই যে দুটো ব্যাক টু ব্যাক ইনসিডেন্ট খুব স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু বিশাল বড় দেশে এবং বাইরে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। সেটা ইমেজ তো একটা সংকট আছেই, তারপরেও আমি মনে করি সবচেয়ে বড় সেটা হলো যে বিল্ডিং সেফটি কোড, অর্থাৎ একটা যারা শ্রমজীবী মানুষ কাজ করবে তাদেরকে নিরাপদ কর্ম পরিবেশ দেওয়ার ব্যাপারে। সেইখানে আপনার মনে করেন এই ইন্ডাস্ট্রি যখন শুরু হয়েছে হয়তো অত প্ল্যান্ড ওয়েতে হয় নাই। ঢাকা শহরে কনভার্টেড বিল্ডিং, শেয়ারিং বিল্ডিং, রেসিডেন্সিয়াল এখন বিল্ডিং, পারপাস মেল বিল্ডিংগুলো হয়েছে বাইরে, এখন যেগুলো হয়েছে হয়তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাট অনেক শিল্পে এখনও কিন্তু ঢাকা বা অন্য অন্য জায়গায় আছে যেগুলো এখন ওইভাবে আপনার প্ল্যান্ড হইতে না। মূল ব্যাপার হলো যে এই যে সেফটি কোড, এটা অত্যন্ত কঠিন কাজ হবে আমাদের জন্য এটি ফেস করা, যে কারণে আমরা মনে করি যে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের যে 84 ব্র্যান্ডস তারা কিন্তু একটা অ্যাকর্ড করেছে টু হেল্প বাংলাদেশ। নর্থ আমেরিকান অ্যালায়েন্স তারাও একটা করেছে, অলমোস্ট 21 ব্র্যান্ডস, আমেরিকান ব্র্যান্ডস, তারা কিন্তু বোথ অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স দে হ্যাভ অলরেডি ভিজিটেড বাংলাদেশ। অনেক বিল্ডিং হয়তো দেখা যাবে দুর্বল, সেই ক্ষেত্রে সেইগুলির হয়তো আমাদের কাজ হয়তো বন্ধ করে দিতে হবে। কিছু আছে সেগুলোকে হয়তো রিস্ট্রেনদেনিং করা সম্ভব হবে। এটি কিন্তু একটা সময় ব্যাপার। সেই ক্ষেত্রে এটাকে রিলোকেশন করা, আমি বলবো যে ফার্স্ট অফ অল বিজেএমএ, বিকেএমএ এবং সরকারের যে জিনিসটি সরকারের সাথে মিলে যেটি করা উচিত, সেখানে একটি ইউনিফাইড কমন চেকিং কোড থাকতে হবে, যেটা সরকার বিজেএমএ, বিকেএমএ সেটি দিবে। সেই কোড অনুযায়ী যেখানে বুয়েট থাকবে, রাজুক থাকবে, সবাই সরকারের মিলে সব যে- এজেন্সি যা আছে, ফায়ার, সবাই থাকবে, এবং কি কি চেকিং পয়েন্ট হবে, তাহলে আমি মনে করি এটি আমাদের ফ্যাক্টরিগুলো চেকিংয়ের ব্যাপারে একটু সুবিধা হবে। বর্তমানে নতুনভাবে কোনো ধরনের ইউটিলিটি লাইন কিন্তু ইন্ডাস্ট্রিকে Electricity দেওয়া gas হচ্ছে আসছে না। না, জি। সেই ক্ষেত্রে গভর্নমেন্টকেও কিন্তু পলিসিতে ফার্স্ট অফ হলো নতুন তো জেনারেট করতে হচ্ছে না, জি। যে বিদ্যুৎ এবং গ্যাস এই ফ্যাক্টরিগুলো ব্যবহার করতো, সেইটাই যদি তাকে রিলোকেট করে দেওয়া হয় বাইরে, আউটসাইড দ্য সিটি, তাইলেও কিন্তু একটা বড়, সে সুন্দর করে আবার একটা প্ল্যান্ড উইথ কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি করতে সেক্ষেত্রে পারবে। গার্মেন্টস সেক্টরের 70% হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তাদের কি সেই আর্থিক সক্ষমতা আছে যে রিলোকেশন এবং এই যে কমপ্লায়েন্সের কথা আসছে, সেফটি, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আজকে বিজেএমএ, বিকেএম এবং সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে বিজেএমএ স্পেশাল অ্যান্ড বিকেএমএ, কারণ স্মল এবং মিডিয়াম যারা, তারা একটা বিশাল বড় রপ্তানিতে কিন্তু ভূমিকা ভূমিকা রাখছে, জি। রেখেছে, রাখছে। জি। আজকে যারা বড় প্লেয়ার আছেন, দে মাইট থিঙ্ক দ্যাট দে আর বিগ, নো, তারাও কিন্তু একসময় ছোট ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। জি। সেই ক্ষেত্রে লোন পেতে বা তাদেরকে মনে করেন কমপ্লায়েন্স করতে, যাতে কম সুদে যাতে তারা টাকাটা পায়, কোনো ফরেন যেমন জাইকার সাথে তারা কথা বলছে, কাজ করছে, এরকম কম ইন্টারেস্ট রেট দিয়ে যদি কমপ্লায়েন্স করা যায়, তাহলে এই ছোট মাঝারিগুলো কিন্তু তারা সক্ষমতা বৃদ্ধি এবং বাইরে যে তারা কিন্তু ইন্ডাস্ট্রি করতে পারবে। আলটিমেটলি আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপোর্টে এইটা কিন্তু আমার সাপোর্ট করবে এবং এটা যোগ হবে। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, এখন আমাদের একটি বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাব। বিরতিতে যাবার পূর্বে বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, অপধারণা রয়েছে। আমরা তথ্যভিত্তিক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করব এই সমস্ত ভুল এবং ভ্রান্তিগুলোকে দূর করার জন্য। চলুন আমরা দেখে নিই একটি মিথবাস্টার। মিথ হিসেবে প্রচার করা হয়
পোশাক শিল্প মালিকরা অন্যায্য কর মওকুফ সুবিধা ভোগ করে, কিন্তু বাস্তবতা হলো দেশের সার্বিক অর্থনীতির অগ্রগতির জন্যই এই কর মওকুফ প্রয়োজন। কর মওকুফ সুবিধার কারণে এই খাত সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে অনেক বেশি। বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকারী দেশ। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট অনুযায়ী সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 1.3 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি খাতে পোশাক শিল্পের অবদান প্রায় 18 বিলিয়ন মার্কিন ডলার। এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 3/4। কর সুবিধা, বন্ডেড ওয়ারহাউস বা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা না পেলে পোশাক শিল্পের এই অসামান্য অবদান হয়তো সম্ভব হতো না। অর্থনীতিতে এই গতি তৈরি করে দিয়েছে কেবল একটি ছোট উদ্যোগ, আর সেটা হলো আমদানি শুল্ক ও করে পোশাক শিল্পকে ছাড় দেয়া। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাব পোশাক শিল্প খাতের উপর পড়াই স্বাভাবিক, তাই এখন সময় এসেছে বরং আরও বড় উদ্যোগ নেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের ইপিজেড এলাকায় ট্যাক্স হলিডে সহ যেসব সুবিধা দেয়া হয় সেটা স্থানীয় ব্যবসায়ীদেরও দেয়ার কার্যকর ব্যবস্থা নিতে হবে। এদিকে চীন এবং ভারত তাদের পোশাক শিল্প খাতের বিকাশের জন্য কর মওকুফের উদ্যোগ নিয়েছে উল্লেখযোগ্য হারে। প্রতিযোগিতায় টিকে থাকতে তাদের সাথে মিলিয়ে আমাদেরও করের হার পুনর্বিবেচনা করতে হবে। পোশাক শিল্প বিশ্ব বাজারে দেশের পতাকা বহন করে। এই শিল্পকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে দেশের অগ্রগতি কেবল নিশ্চিত করা হয়। দর্শক, বিরতি পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিজিএমইএ এর এক্স প্রেসিডেন্ট মিস্টার সালাম মুর্শিদি এবং মিস্টার মাজিদুর রহমান এমডি প্রিমিয়ার ব্যাংকের সাথে। মিস্টার সালাম মুর্শিদি, আমরা বর্তমানে চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলেছি। নতুন বাজার সম্ভাবনাও বলা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য বিশাল। আপনার কাছে আমরা শুনতে চাই এই ব্যাপারে। অ্যাকচুয়ালি আমাদের কিছু ট্র্যাডিশনাল মার্কেট যেটা আমাদের এই মুহূর্তে এক্সপোর্ট আছে, সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্যভুক্ত দেশে অলমোস্ট অ্যাবাউট 60% আমাদের এক্সপোর্ট হয়ে থাকে। আর সিঙ্গেল কান্ট্রি হিসেবে ইউএসএ সবচেয়ে বড়, তারপরে কানাডায় কিছু পার্সেন্টে যায়। তার 2010 থেকে এটার একটু আমি 9-10 এটাই বলতে চাচ্ছি, কারণে আমি তখন বিজেপি সভাপতির দায়িত্বে ছিলাম। আমি সরকারের কাছে ওই সময় রিসেশনটা সারা পৃথিবীতে রিসেশন, আমরা সরকারের কাছে প্রণোদনের ব্যাপারে চেয়ে কথা বলেছি, নতুন বাজারের কথা বলেছি। ওই সময় আমি বোঝাতে পেরেছিলাম আমাদের বর্তমান অর্থমন্ত্রীকে, এবং অর্থমন্ত্রী নিজেই কনভিন্স হয়ে নিউ মার্কেট অ্যাক্সেস ইনসেন্টিভ একটা দিয়েছিলেন ফর 3 ইয়ার্স, যেটা এখন কন্টিনিউ করছে। যে প্রথম বছর 5%, সেকেন্ড ইয়ারে 3% এবং থার্ড ইয়ারে 2%। এটা কিন্তু কন্টিনিউ চলছে, এখন 2% করে দেওয়া হচ্ছে, আবার এই বছরও দেওয়া হচ্ছে। মানে নতুন মার্কেটে প্রোডাক্ট যদি এক্সপোর্ট করা হয় সেই জন্য, এক্সেপ্ট ইউএসএ, আমেরিকা অ্যান্ড কানাডা, এই তিনটা বাদে। আমাদের মার্কেটের মধ্যে যেমন মনে করেন ট্র্যাডিশনাল যে মার্কেটের বাদে যেগুলো আমরা এক্সপোর্ট করব, যেমন আমাদের জাপান একটা মার্কেট, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল, চিলি, মেক্সিকো, টার্কি, এই জায়গায় সব মার্কেটে আমরা যখন শুরু করেছি তখন অ্যারাউন্ড $700 to 800 মিলিয়ন ছিল এক্সপোর্ট। আমি লাস্ট অর্থ বছরে আমার কাছে যে রিপোর্টটা আছে, অলমোস্ট ক্লোজ টু $3 বিলিয়ন। এই ইনসিডেন্ট না হলে হয়তো বা আরও ভালো হতো। এই জায়গায় একটা জায়গায় আমাদের সব দেশে কিন্তু গ্রোথ আছে, জাপান, অস্ট্রেলিয়া, সব দেশে, সাউথ আফ্রিকা। আমাদের একটা দেশে খালি গ্রোথ কমে গেছে, সেটা হলো টার্কি। টার্কির এক্সপোর্ট ছিল অনেক বেশি, ওই টাইমটাই ছিল প্রায় ওভার ক্লোজ টু $600 মিলিয়ন। বাট ওদের কান্ট্রি সেফগার্ডের জন্য ওরা কিন্তু আমাদেরকে পরে এটাকে বলে সেফগার্ড ডিউটি একটা করার পরে আমাদের কিন্তু এক্সপোর্টটা কমেছে, আদারওয়াইজ আমাদের কিন্তু একটু বাড়ছে। এই যে ইনসেন্টিভটা দেওয়া হয়েছে সেইটা কিন্তু ইন রিটার্ন আমাদের কিন্তু $3 বিলিয়ন নতুন বাজারে গিয়েছে এক্সপোর্ট। দ্যাটস এ গুড নিউজ আমাদের জন্য। সেটি হলো টুডে দ্য অ্যাকর্ড উইল বি ইন বাংলাদেশ, অর্থাৎ 84 ব্র্যান্ডস কিন্তু আপনার সাথে আছে, কাজ করবে, অ্যান্ড 21 ব্র্যান্ড ফ্রম ইউএসএ। এই যে ব্র্যান্ড, তারা কিন্তু আমাদের সাথে যখন কাজ করবে তারা কিন্তু আপনার সার্টিফিকেট হিসাবেই কিন্তু
বহির্বিশ্বে কাজ করবে। image building এর জন্য positive। ইমেজ বিল্ডিং ওয়ার্ডার পেতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হবে না। সেই কারণে আমরা মনে করি এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মিলে কাজ করতে পারি এবং এই সেক্টরকে ডিরেকশন দিতে পারি, অ্যান্ড গভর্নমেন্ট যদি পলিসি সাপোর্ট দেয়, তো দ্যার ইজ অপরচুনিটি দ্যাট এই সেক্টরে নেক্সট 1 ইয়ারে মোর দ্যান $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে। মিস্টার মাজেদ, আপনি একজন ব্যাংকার, অনেক বছরের অভিজ্ঞতা। একটি কমন অভিযোগ সবার, যে বাংলাদেশের ব্যাংকগুলো সুদের হার শিল্প উন্নয়নের জন্য একটা বড় বাধা। কারণটা কি? এটা প্রাইমারিলি এটা হলো যে কস্ট অফ ফান্ডস। আমরা ব্যাংক যেভাবে আমরা তো অ্যাকচুয়ালি যেটা হয় যে জনগণের কাছ থেকে ডিপোজিট নিয়ে আমরা সেটাকে লেন্ডিং করি এবং সেখানে আমাদের অপারেটিং কস্ট আছে এবং এই অপারেটিং কস্টের মধ্যে একটা জিনিস আমাদেরকে আরও যোগ করতে হয়, যে মানে আমাদের ট্যাক্সেশন রেটটা ইটস ভেরি হাই। আমরা যদি অন্যান্য মানে যদি রপ্তানির কথা চিন্তা করি, দেশের এক্সপোর্ট আর্নিংয়ের কথা চিন্তা করি, তাহলে হয়তো এই একটা কনসিডারেশন এখানে আসতে পারে যে আমার যতটুকু আয় রপ্তানি থেকে এসছে, পার্টিকুলারলি আরএমজি সেক্টর থেকে এসছে, সেই জায়গাটায় হয়তো একটু প্রণোদনা আসলে, অনেক ধরনের প্রণোদনা সরকার দিয়েছেন ইতিমধ্যে, পার্টিকুলারলি স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজগুলোর জন্য বিভিন্ন ধরনের রিফাইন্যান্স স্কিম আছে। আরএমজি সেক্টর বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়ে থাকে, কিন্তু ব্যাংকের কস্ট অফ ফান্ডস এখন পর্যন্ত হাই থাকার ফলে এই ইন্টারেস্ট রেটটা হাই হয়ে যায়। তারপরেও বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে যে 5%-এর বেশি স্প্রেড থাকা উচিত না আমাদের ডিপোজিট এবং লোনের রেটের মধ্যে। তো সেখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যায় এবং আমি অবশ্যই স্বীকার করব যে এই সেক্টরে ইন্টারেস্ট রেটটাকে আমরা যেমন এগ্রিকালচারকে একটা আলাদা সেক্টর হিসেবে দেখে ওখানে একটা ক্যাপ করে দিয়েছি, আমরা ওখানে 13%-এর বেশি নেই না। আমার মনে হয় আরএমজি সেক্টর এই ধরনের একটা যদি করা যায় তাহলে কম্পিটিটিভনেসটা আরও বাড়বে, বেড়ে যাবে। যে মিস্টার সালাম মুর্শিদি, বলা হয়ে থাকে যে আমাদের গার্মেন্টস শিল্পে অধিকাংশই লোয়ার এন্ডে প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি, হাই এন্ড প্রোডাক্ট বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি করছে না, যদিও আমরা 30 বছরের উপর আমাদের অভিজ্ঞতা। এর পিছনে কারণটা কি? আমরা করছি না তা বলা যাবে না। আমাদের পার্সেন্টেজ যদি দেখি তাহলে হয়তো কম। সেই ক্ষেত্রে মনে করেন আমাদের ওই যে আমি বললাম আমাদের লিমিটেশন আছে, ডিজাইনে আমাদের লিমিটেশন আছে, মার্চেন্ডাইজিং আমাদের লিমিটেশন আছে, আমাদের এই যে স্কিলে যে লিমিটেশন। তবে আমরা এই মুহূর্তে এমএনএস সহ অনেক বড় বড় ইউরোপের গুচি সব বড় অন্য ব্র্যান্ড করছি, স্পোর্টস ব্র্যান্ড করছি, যেগুলো নাইকি, এডিডাস, পুমা সহ অনেক বড় বড় ব্র্যান্ডের কাজ চলছে। তবে টোটাল ভলিউম এবং ব্র্যান্ডকে যদি কনসিডার করা হয় সেই ক্ষেত্রে আমরা মিডিওকার ব্র্যান্ডই এখনও কিন্তু বেশি করছি এবং লো এন্ড ব্র্যান্ডটা করছি। এবং বাংলাদেশকে ধরা হয় চায়নার পরেই, চায়না প্লাস হিসাবে, মানে ভলিউম প্রোডাক্টিভিটি কান্ট্রি হিসাবে, যে একটা 2 মাসে একটা শিপমেন্ট করবেন 100,000 150,000 পিস, বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি। মিস্টার সালাম মুর্শিদি, আপনার কাছ থেকে গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ সম্বন্ধে শুনতে চাই। হিউজ অপরচুনিটি আছে আমাদের। এইটার মূল জিনিসটা হলো যে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা মনে করি যে আমাদের এই পর্যায়ে এসে আমরা একটা পর্যায়ে এসেছি, এখন এই জায়গা থেকে আপনাকে একটা যেতে হবে। যেমন আমি মনে করি আমাদের একটা টার্নিং পয়েন্ট 1994-এ যখন চাইল্ড লেবার হারকিন বিলস, তখন একটা টার্নিং পয়েন্ট গেছে। বিভিন্ন সময় কোটা ইম্পোজড হয়। আমরা মনে করি এইটা হবে কিন্তু অ্যাপারেল সেক্টরের একটা টার্নিং পয়েন্ট। এই সময়টাকে যদি আমরা সুন্দরভাবে পলিসি করে একসাথে বিজিএমবিকে সরকারকে নিয়ে, শ্রমিক, মালিক, নিয়ে, সবাই মালিক, একসাথে, শ্রমিক সংগঠন সকলকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এই শিল্পের যে স্বপ্ন, যে সম্ভাবনার কথা আমরা বলি, সেটি অ্যাচিভ করা খুব একটা কঠিন হবে না। তবে আমাদের কিছু প্রোপাগান্ডা, যেটা মনে করেন যে নেগেটিভ প্রোপাগান্ডা, এইটাকে আমাদের ব্র্যান্ডিংটা আসলে আমরা করতে পারিনি। এইটাই হলো কিন্তু আমাদের সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। ব্র্যান্ডিং বলতে যেমন আজকে বিদেশে যে কোনো দেশেই নামি, তখন কিন্তু যে প্লেনে যে অ্যানাউন্সমেন্ট হয় বা যে ম্যাগাজিনগুলো থাকে, সেই জায়গায় গেলেই দেখবেন যে তাদের দেশ সম্বন্ধে থাকে। ইভেন মিডল ইস্টে গেলে ওদের কী কী হোটেল আছে সব কথা বলে। বাংলাদেশ যে একটা রিসোর্সফুল কান্ট্রি, বাংলাদেশ যে সব কিছু আছে, বাংলাদেশে কি নাই? আমি বাংলাদেশে একটা সুন্দরবন জঙ্গল, 2টো পোর্ট আছে, আমাদের নিজেদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমাদের মাছ, আমাদের নাই এমন কিছু নাই। ন্যাচারাল বীজ আমাদের একটা আছে সর্ববৃহৎ। কিন্তু আমাদের এই দেশটাকে আমরা কিন্তু এখনও কিন্তু বহির্বিশ্বে আমরা বাংলাদেশ একটা দেশ, পরিচিতিটা কিন্তু আমরা তুলে ধরতে পারি। সেটা জাতীয়ভাবে বলেন,
অ্যাজ এ ইনস্টিটিউশন বিজিএমে আমরা এই ব্যবসা হিসেবেও কিন্তু পারিনি। আমাদের এই জিনিসটা কিন্তু করতে হবে। বাংলাদেশের একটা পরিচিতি তো হতেই পারে, বাংলাদেশ দ্য অ্যাপারেল মেকার টু দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বাস এবং এই আস্থা রেখেই আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য মিস্টার মাজিদুর রহমান এবং মিস্টার সালাম মুর্শিদিক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করার আগে আমরা এখন একটি বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেখে নেব। চলুন আমাদের সাথে দেখে নিই একটি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি। কলম্বিয়া গার্মেন্টস লিমিটেড, এটা অ্যাকচুয়ালি এমএনজে গ্রুপ অফ কোম্পানির একটা সিস্টার কনসার্ন ফ্যাক্টরি। আমাদের অনেকগুলি ফ্যাক্টরির মধ্যে কলম্বিয়া গার্মেন্টসকে আমরা মাদার ফ্যাক্টরি বলে থাকি, বিকজ এটি সবথেকে পুরনো ফ্যাক্টরি। এটার বয়স হচ্ছে প্রায় 12 থেকে 13 বছর। দোতলা বিল্ডিং এবং এটা অত্যন্ত ফ্ল্যাট একটা বিল্ডিং হিসাবে পরিচিত, এবং সেই আমলে এই ধরনের বিল্ডিং অ্যাকচুয়ালি খুব কমই কনস্ট্রাক্টেড হয়েছে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি যে এখনকার গার্মেন্টস প্রেক্ষাপটে আমাদের বিল্ডিং সেফটি এবং ফায়ার সেফটি এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে এখন আমরা বিভিন্ন ধরনের গবেষণা থেকে আমরা পাচ্ছি যে আমার যদি ফায়ার প্রিকশন বা বিল্ডিংয়ের প্রিকশনটাকে কনসিডার করতে হয়, তাহলে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন থেকে আমাদেরকে শুরু করতে হবে। বাংলাদেশ লেবার লতে যেভাবে বলা হয়েছে যে একটা বিল্ডিংয়ের চতুর্দিকে কি পরিমাণ জায়গা খোলা থাকবে, সামনে ফায়ার অ্যাসেম্বলি পয়েন্টে লোক দাঁড়ানোর জায়গা থাকবে, কিভাবে থাকবে, বিল্ডিংয়ে বলা আছে যে মিনিমাম 2টো এক্সিট সিঁড়ি থাকবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলম্বিয়া গার্মেন্টসে এই টোটাল বিল্ডিংয়ে 5টি সিঁড়ি দোতলা থেকে নিচের দিকে নেমে আসে। তা আমরা যদি টোটাল ওয়ার্কারকে এই 5টা সিঁড়িতে ডিস্ট্রিবিউশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই ফায়ার ইভাকুয়েশনটা হচ্ছে। সমস্ত ফায়ার ইকুইপমেন্ট যেগুলো আমাদের লেবার লতে লেখা আছে সেগুলো আমরা কিনেছি এবং ফায়ার ব্রিগেডকে দিয়ে ইন্সপেকশন করিয়েছি। ফায়ার ব্রিগেডে প্রায় 30 বছরের চাকরি করার অভিজ্ঞতা সম্পন্ন একজন অত্যন্ত এফিশিয়েন্ট একজন ফায়ার অফিসার আমাদের এখানে ফায়ার অফিসার হিসাবে আছেন। আমাদের এখানে 500-র মতন ওয়ার্কার আছে যাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণ দেওয়া আছে, এবং তাদের প্রত্যেককেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে সার্টিফিকেট দেওয়া আছে। এখানে আমাদের একটা ফায়ার কন্ট্রোল প্যানেল বোর্ড আছে। এই প্যানেল বোর্ড থেকে দেখেই আমরা নিয়ন্ত্রণ করি যে কোথায় কোন দুর্ঘটনা ঘটলো, এবং এখানে স্মোক ডিটেক্টরের লাইন আছে। আগুন নির্বাপনের জন্য আলাদাভাবে 1 লাখ গ্যালনের একটা পানির ট্যাঙ্কি আছে, যা দিয়ে আমরা আগুন কিংবা দুর্ঘটনা ঘটলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের পাম্প দিয়ে। এছাড়া আমাদের এখানে একটা কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট আমাদের কলম্বিয়া গার্মেন্টসের সাথে এই কমপ্লেক্সে আছে, এবং এটা বলতে আসলে খুব ভালো লাগছে যে আমাদের যে কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্টের যে ইটিপি, এটা কিন্তু ইট ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার ইটিপি ইন বাংলাদেশ। আমাদের একটা টেস্টিং ল্যাব আছে হুইচ হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। সো কোনো বায়ার বা কোনো ভিজিটার বা কেউ এই কনসার্ন যদি কেউ আসেন, তাহলে উনি কিন্তু সঙ্গে সঙ্গে যে পানিটা আমাদের ওখান থেকে বের হয়ে যাচ্ছে সেই পানিটাকে কিন্তু নিয়ে টেস্ট করতে পারে। আমাদের ওয়ার্কারদের সাথে কোনো ধরনের খারাপ বিহেভিয়ার এবং কোনো ধরনের খারাপ আচরণ এখানে চলে না, হয় না, এবং আমাদের ওয়ার্কাররা এই কারণে আমাদের উপর স্যাটিসফাই। প্রতি মাসে 7 তারিখে আমাদের বেতনের সাথে ওভারটাইম একসাথে প্রদান করা হয়। প্রতি বছরে 2টি ঈদের বোনাস পাই। বায়ারদের বিভিন্ন কমপ্লায়েন্স মেনে চলতে আমাদের নিজস্ব কিছু ফ্যাসিলিটি, কিছু সুযোগ সুবিধা আমাদের বাড়াতে হয়েছে। এটা লতে নেই, তবু আমরা কিন্তু আমাদের সকল ওয়ার্কারকে একদম সম্পূর্ণ ফ্রি খাবার দিয়ে থাকি। এখানে গর্ভবতী মহিলারা 4 মাসের মাতৃকালীন ছুটি পেয়ে থাকে এবং তাদেরকে ভাতা প্রদান করা হয়। ওয়ার্কারের কাজ করতে করতে কোনো যদি আঘাতজনিত সমস্যা থাকে বা কোনো ট্রিটমেন্টজনিত প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা 100% ট্রিটমেন্ট কোম্পানি থেকে দিয়ে থাকি। আমাদের এখানে একটি চাইল্ড কেয়ার রুম আছে, যেটার জন্য আমরা H&M থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের শ্রমিকরা যদি আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেন, তাহলে সেই অভিযোগগুলোকে আমরা ম্যানেজমেন্ট, মালিক এবং শ্রমিক একসাথে WPCর মিটিংয়ের মাধ্যমে বসে অত্যন্ত সুন্দরভাবে আমরা সমাধান করি। আমরা তো র্যাপ সার্টিফাইড কোম্পানি, আমরা 3বার গোল্ড সার্টিফিকেট পেয়েছি। সো উই আর নাও প্রসিডিং টুয়ার্ডস অ্যাচিভিং প্লাটিনাম সার্টিফিকেট। আমাদের সবার কিন্তু একটা মটো হচ্ছে যে আমরা এই ফ্যাক্টরির মধ্যে, এই এমএনজি গ্রুপের মধ্যে একটা কোয়ালিটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট আনবো। এই কোয়ালিটি ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার কোয়ালিটি ওয়ার্কার আসবে এবং সেই কোয়ালিটি ওয়ার্কারই কোয়ালিটি প্রোডাক্ট দিবে।